স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। আজারবাইজানে চলমান জলবায়ু সম্মেলন COP29-এ আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজেদের পাওনার বেশিরভাগই পায় না বাংলাদেশ। চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশ যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি আনুষ্ঠানিক বক্তব্যে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেন তিনি। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গ্লোবাল সাউথ ফোরামভুক্ত জলবায়ুর পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় তা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। বুধবার জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবছর বিশ্বের নানান দেশে জলবায়ু সম্মেলন বসে জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলো যেই প্রতিশ্রুত অর্থ পাওয়ার কথা সেই অর্থই ঠিকঠাক মতো পাওয়া যায় না। এবছর বাংলাদেশ চায় প্রতিশ্রুত অর্থ যেন ঠিকঠাক মতো পাওয়া যায়, সেই প্রতিশ্রুতিটা যেন বিশ্ব নেতারা দেয় বাংলাদেশকে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। নতুন নীতিমালায় লাইটার জাহাজে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় সংকটের মুখে আমদানি ও রপ্তানির কার্যক্রম। এর নেতিবাচক প্রভাব পড়ছে ভোগ্য পণ্যের বাজারেও। নতুন নীতিমালার কারণে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে বলে আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের। চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহনে 2023 সালে ভেঙে দেওয়া হয়েছিল সিরিয়াল প্রথা। এর ফলে বন্দর দিয়ে আমদানি করা পণ্য দেশের 34টি নৌ রুটে পরিবহনে 20% ব্যয় কমে যায়। গত 15 অক্টোবর নৌ পরিবহন অধিদপ্তর থেকে পণ্য পরিবহন নীতিমালা 2024 প্রণয়ন করায় ব্যয় আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। লাইটার জাহাজের সিরিয়াল ভুক্তি, বরাদ্দ ও ভাড়া নির্ধারণের একক দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলকে। নীতিমালার শর্ত অনুযায়ী BWTCCর বরাদ্দ ছাড়া কোনো লাইটার জাহাজ মাদার ভেসেল থেকে পণ্য পরিবহন করতে পারবে না। ভাড়া করা জাহাজ দিয়েও জাহাজে পণ্য পরিবহন করতে পারবে না ব্যবসায়ীরা। এই নীতিমালার বিরোধিতায় আমদানিকারক ও জাহাজ মালিকের একাংশ। তাদের শঙ্কা, পণ্য পরিবহনে খরচ বাড়বে আর তার প্রভাব পড়বে বাজারে পণ্যের দামে। এই সিরিয়াল প্রথার কারণে শুধুমাত্র লাভবান হবে একটা সিন্ডিকেট। বর্তমান সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ভোগ্য পণ্যের দামটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা। ওই সিন্ডিকেটের কারণে ভোগ্য পণ্যের দাম বাড়বে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তবে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে, নতুন এই নীতিমালার কারণে পণ্য পরিবহনের খরচ আরও কমবে। সঠিক সময়ে পণ্য পরিবহন করতে পারলে লাভবান হবে ব্যবসায়ীরা। সরকার কিন্তু সবকিছু বিবেচনা করে গ্যাজেটটা দিচ্ছে। এটাতে সিরিয়ালে চললে কোনো মালিকের কোনো অসুবিধা হবে এটা আমার মনে হয় না। মাদার ভেসেল যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই অ্যাকচুয়ালি ভোগ্য পণ্যের উপরে প্রভাব কম হবে। মাদার ভেসেলের ড্যামারেজ অনেক হাই, $30-40 হাজার এক একটা জাহাজ একদিন যদি ডিলে করে তাহলে তাকে ড্যামারেজ দিতে হবে। ক্যারিং ফ্রেটও এত বেশি না। ক্যারিং ফ্রেটের চাইতে মাদার ভেসেল যাতে ডিলে না করে সেই দিকে সবাই সর্বাত্মক প্রচেষ্টা থাকা উচিত। এদিকে অতিরিক্ত মুনাফার লোভে পণ্য বোঝাই লাইটার জাহাজ নদীতে ভাসমান অবস্থায় গুদাম হিসাবে ব্যবহার করছে অনেক আমদানিকারক। এতে কৃত্রিম সংকট তৈরি হয়ে আমদানি করা প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেনীতে সাম্প্রতিক বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 8,345টি ঘর, আংশিক 52,065টি। কিন্তু আড়াই মাসেও শুরু হয়নি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম। মেরামত করতে না পারায় ভাঙা ঘরেই দিন কাটছে অনেক পরিবারের। আগস্টের ভয়াবহ বন্যায় ডুবে যায় ফেনীর অধিকাংশ এলাকা। তীব্র স্রোতের সঙ্গে ভেসে যায় অনেকের বসতি।
জেলার ৬টি উপজেলায় ৮,০৯৫টি কাঁচা ঘর ও ২৫০টি আধাপাকা ঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে বন্যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩,৪৩৩টি কাঁচা ঘর এবং ২,৬৩২টি আধাপাকা ঘর। পুনর্বাসনে সরকারি তৎপরতা না থাকায় ২.৫ মাস পরও দুর্ভোগ কাটেনি ক্ষতিগ্রস্তদের। তারপরে তলে বাস করতেছি, ৫টা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের মাঝে আছে। কিছু আংশিক যদি ঘর সহযোগিতা পায়, বাকি বেশিরভাগ মানুষ কি পায় না। সবাই আশা দেয় ৩ মাস ধরে কোনো দিক কিছু করতে পারতেছি না। ৩ মাসের ভিতরে আমাদের কাছে কোনো সরকারি লোক আসে নাই, আমাদেরকে কোনো আশাও পাই নাই। আমরা যে রুজি ইনকাম, এই ইনকাম সোর্সে আমরা ঘর বাড়িটা আমরা করতে পারছি না। আমরা ছেলে মেয়ের লই আমরা বহু কষ্টে আছি। বেসরকারিভাবে যেসব প্রতিষ্ঠান এবং সংগঠন পুনর্বাসন সহায়তায় এগিয়ে এসেছে তাদের কাজগুলো তদারকি করছে প্রশাসন। বরাদ্দ চাওয়া হয়েছে সরকারিভাবেও। খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাবো। পাশাপাশি সরকার ঘরবাড়ি যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ দেয়, সেটাও খুব শীঘ্রই আসবে। আমরা যোগাযোগও করেছি। আবাসন, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে ফেনীতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তদারকিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা চলছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বৃষ্টি, পলিথিন বিরোধী অভিযান এখন কোথায় চলছে, বিস্তারিত জানাবেন অভিযানের। সামিয়া, বিগত সরকারের আমল থেকে কিন্তু বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছিল যে পলিথিনকে নিষিদ্ধ করা হবে দেশের কারণে। পলিথিনের কারণে জীববৈচিত্র্য থেকে শুরু করে স্বাভাবিক জীবন যাপনেও কিন্তু সমস্যা হচ্ছে। সেই জায়গা থেকে আজকে পরিবেশ অধিদপ্তরের তদারকিতে কিন্তু যৌথ অভিযান চলছে। এখানে আর্মি এবং র্যাব, পুলিশ সদস্য তাদের সবার সহযোগিতায় কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার কামালবাগ নামে একটা এলাকায়, এক পলিথিনের কারখানায়। কারণ যৌথ বাহিনীদের অভিযানের খবর পেয়েই কিন্তু তারা এই কারখানার তালা মেরে কিন্তু তারা পালিয়ে গেছে এখান থেকে। সেই জায়গা থেকে কিন্তু আমরা সাইনবোর্ড যে ছিল এই কারখানার, সেই সাইনবোর্ডটাও খুলে ফেলা হয়েছে। এই কারণে আমরা আসলে নির্ধারিতভাবে জানতে পারছি না এই কারখানার নাম কি। আজকে একটু জানিয়ে রাখি যে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলবে। এই অভিযান পরিচালনা করছেন পরিবেশ অধিদপ্তরের উপসচিব রুবিনা ফেরদৌসি এবং সাথে আছেন জনাব মাসুদ, তিনি আছেন। সকলের সহযোগিতায় কিন্তু এই অভিযান চলছেন। আর নিষিদ্ধ পলিথিনকে নিষিদ্ধ করতে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের নানান রকমের মেশিন যন্ত্রপাতি রয়েছে যেগুলো দ্বারা প্লাস্টিক নির্মাণ করা হয়। আমরা কিছু মোটা প্লাস্টিক দেখছি যাদের মিলিমিটার হিসেবে এইসব কিন্তু উৎপাদন করা হয়, লেয়ার পরত থাকে। কিছু সাদা পলিথিন দেখছি যেগুলি হচ্ছে সচরাচর সবসময় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মালামাল মজুত রয়েছে। তবে যতটুকু আমরা খবর পেয়েছি যে অভিযানের খবর শুনে কিন্তু তারা সমস্ত মালামাল এখান থেকে সরিয়ে নিয়েছে, যতটুকু সরাতে পারেনি সেই অবশিষ্টটাই কিন্তু এখানে রয়েছে। আর পলিথিনের বিষয়টা আমরা সবাই জানি যে সামিয়া, এই পলিথিন ১,০০০ বছরেও কিন্তু পচে না, মাটির সাথে মেশে না। সেই জায়গা থেকে এই পরিবেশটাকে যদি রক্ষা করতে পারে, অন্তত পলিথিনকেও যদি অ্যাটলিস্ট নিষিদ্ধ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের পরিবেশ থেকে শুরু করে জীববৈচিত্র্যের সবকিছুরই মান উন্নয়ন হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকার। সামিয়া, এই ছিল আমার কাছে পুরান ঢাকা থেকে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রায় ১ ঘন্টা পর গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে তারা টেক্স কারখানার পোশাক শ্রমিকরা। সকাল ৯:৩০টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার তারা টেক্স ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন। এ সময় মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, কয়েক দফা আলোচনার পরেও কারখানা মালিক বেতন পরিশোধ করেনি। এ কারণে অবরোধে নামেন তারা। পরে শিল্প পুলিশের সদস্যরা তাদের সাথে কথা বলে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। এর আগে গত শনিবার বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সোমবার রাত পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। গত ৩ মাসে অন্তত ২৫ বার ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গল্প লিখে, গল্প বলে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। টেলিভিশনে নাটক লিখে, নাটক বানিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। নিজের মেজাজে চলচ্চিত্র নির্মাণ করে দর্শক হৃদয় মাতিয়েছেন। জীবিত হুমায়ুন আহমেদ ৩ দশক দেশি লেখক হিসেবে রাজত্ব করেছেন সম্রাটের আসনে বসে। আর মৃত্যুর পরও তার পাঠক প্রিয়তার পারদ
একটুও নেমে যায়নি। কাজে ভাবনায় সৃষ্টিশীল হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। গল্প, উপন্যাস, প্রবন্ধ, গীতিকবিতা, টেলিভিশন নাটক, চলচ্চিত্র, অবিনশ্বর সৃষ্টিশীলতার অধিকারী হুমায়ুন যেখানেই হাত দিয়েছেন ফলেছে সোনা। মূলত বাঙালি মধ্যবিত্তের জীবন বাস্তবতার দৃশ্যপট মূর্ত করে তোলা হুমায়ুন আহমেদ একই সাথে লিখে গেছেন আবহমান গ্রামীণ বাংলার কথকথা। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, অচিনপুর, তোমাকে, দেয়াল, জোছনা ও জননীর গল্পের মতো বহু কালজয়ী উপন্যাসের রচয়িতা হুমায়ুন সৃষ্টি করে গেছেন হিমু, মিসির আলী ও শুভ্রর মতো বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কিছু চরিত্র। একটা ছিল সোনার কন্যা, সেই সাথে সৃষ্টি করেছেন আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়ার মতো বেশ কিছু কালজয়ী চলচ্চিত্র। নদীর জলে পড়ল কন্যার ছায়া। বিপুল প্রতিভার স্বীকৃতি স্বরূপ জীবদ্দশাতেই পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মাননা। বর্ষা ও জোছনা প্রিয় হুমায়ুন আহমেদ ভালোবাসতেন প্রকৃতির সান্নিধ্য। নাগরিক কোলাহল থেকে দূরে গড়ে তুলেছিলেন নিজের চারণভূমি নুহাশপল্লী। সেখানেই বৃক্ষরাজির মধ্যে চিরশায়িত হয়ে আছেন গল্পের জাদুকর। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। হালকা হিমভাব জানান দিচ্ছে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। আর শীত মানেই পিঠাপুলির স্বাদ। হালকা শীতেই জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। স্বল্প পুঁজিতেই এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। তবে স্বাস্থ্যসম্মতভাবে পিঠা তৈরি ও পরিবেশনের উপর জোর দিচ্ছেন ভোক্তা অধিদপ্তর। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। শীত আর পিঠাপুলি একে অপরের সঙ্গে লতায় পাতায় জড়িত। হিম হাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে পিঠা আড্ডাও জমজমাট হতে শুরু করে। ভোর আর সন্ধ্যায় শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক পিঠার পসরা সাজিয়ে বসিয়েছেন মৌসুমি পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতুই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের পিঠা। পিঠার মৌসুমি এই ব্যবসা অনেক দরিদ্র মানুষের উপার্জনের পথ খুলে দিয়েছে। পিঠা বিক্রির আয়ে চলছে অনেকের সংসার। প্রতি পিস ভাপা পিঠা 10 টাকা ও চিতই পিঠা 3 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের এখানে ভাকা চিতোয়া ডিম বেচাকেনা আলাদা দিলে খুব ভালো হয়। জায়গার ভাড়া টাড়া দিয়ে লোকজনকে বিদায় দিয়ে ঠিক মোটামুটি 4-5 হাজার টাকা আর কি। আমি 20 বছর ধরে ব্যবসা করতেছি, মোটামুটি খেয়ে পরে খুব ভালোই আছি। নানা ব্যস্ততায় যারা ঘরে পিঠা বানিয়ে খাওয়ার সময় পান না, তারা এসব দোকান থেকে পিঠা কিনে নেন। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন প্রকারের পিঠা পেয়ে থাকি, যে পিঠাগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। ভ্রাম্যমান এই দোকানগুলোতে আমরা এটা পায়ে থাকি এবং এটাতে আমরা খুব আনন্দিত এবং খুব মজা করে খাই আর কি। বাবা মার সাথে ভাপা পিঠা খেতে এসেছি, সাথে আছে চিতই পিঠা, আরো অনেক কিছু। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশন করতে সবার প্রতি আহ্বান জাতীয় ভোক্তা অধিকারের। সামনে যে শীত মৌসুম আসতেছে, সে উপলক্ষে যে রাস্তার সাইডে বা বিভিন্ন দোকানে যে পিঠা উৎসব বা পিঠা বিক্রি করে, সেগুলো আমাদের মনিটরিং রয়েছে। আমরা তাদের নির্দেশনা দিব যে যেন তারা স্বাস্থ্যকর পরিবেশে খাবারটা পরিবেশন বা পিঠাটা পরিবেশন করে। এবং শীত যত বাড়বে পিঠা বিক্রির তত ধুম পড়বে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মিলিয়ন অর্থ খরচ করা ধনকুবের ইলন মাস্ককে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি সক্ষমতা বিভাগের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে কো চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীও। আমলাতন্ত্র ভেঙে ফেলা, সরকারি ব্যয় হ্রাস ও ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের দায়িত্ব থাকবে তাদের হাতে। আগামী 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই প্রশাসন ঢেলে সাজাচ্ছেন তিনি। ট্রাম্পের আগের মেয়াদে প্রশাসনে থাকাদের সিংহভাগই বাদ পড়বেন। নতুন মেয়াদে মন্ত্রিসভায় দেখা যাবে নতুন মুখ। ক্যানজাসের সাবেক কংগ্রেসম্যান মাইক পম্পেওকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাম্পের আগের মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছিলেন সেক্রেটারি অফ স্টেট হিসেবে। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথকে।
আর জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জন রাটক্লিফ। মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগে জার্মানিতে পতন ঘটছে চ্যান্সেলর ওলাফ শোলসের জোট সরকারের। ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। জার্মানির পার্লামেন্ট ও বড় রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত অনুযায়ী 23শে ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 16 ডিসেম্বর বিরোধীদের আস্থা ভোটের মুখোমুখি হতে হবে শোলসকে। তবে তার নেতৃত্বাধীন সরকার এরই মধ্যে ভেঙে গেছে, তাই সেই ভোটের ফল ইতিবাচক হবার আশা কম। এর আগে 2021 সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা শোলস ক্ষমতায় বসেন। নির্বাচনে জয়ের পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অফ জার্মানি 2 দলকে সঙ্গে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।